হ্যালো বন্ধুরা, সেটা ৪৫ ডিগ্রি সেলসিয়াস গরমের গ্রীষ্মের দিন হোক অথবা ভারী বৃষ্টির জন্য বাইরে জল জমে গেছে, ঝড় হোক অথবা খুব বেশি দূষণ থাকুক, দিন হোক বা রাত, আজ এই সুবিধার যুগে আমাদের নিজেদের চিন্তা করতে হয় না, কারণ আমরা আমাদের ঘরের আরামের মধ্যে থেকে যা চাই তা অর্ডার করতে পারি মাত্র একটা স্মার্টফোন অ্যাপের মাধ্যমে। কিন্তু কখনো কি তুমি ভেবেছো সেই অচেনা মানুষগুলোর কথা যারা এটা সম্ভব করে তুলে? কখনো কি তাদের দিক থেকে ভেবে দেখেছো এই মানুষগুলোকেই বলে গিগ কর্মী? ন্যাশনাল কাউন্সিল ফর অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চের এক সমীক্ষা অনুযায়ী গড়ে একজন গিগ কর্মী আমাদের দেশে সপ্তাহে 69.3 ঘন্টা কাজ করে। মানে প্রায় যেন তুমি সপ্তাহে 7 দিন কাজ করেছো, প্রতিদিন প্রায় 10 ঘন্টা করে, কোনো ছুটির দিন বা রবিবার ছাড়াই। তুলনায় এই সমীক্ষায় অন্য কর্মীরা গড়ে সপ্তাহ 56 ঘন্টা কাজ করে। Our seniors do give us couriers. Their entire burden falls on us. We have to ride the bike for at least 8 to 12 hours. গড়ে একজন গিগ কর্মী যত ঘন্টা কাজ করে তার যোগ্যতার স্তর আর যে অল্প টাকা সে পায়, আমাদের শহরের আর কোনো কর্মী এত কষ্ট পায় না। অবিশ্বাস্য ব্যাপার হলো গড় গিগ কর্মীর যোগ্যতা অন্য কর্মীদের তুলনায় বেশি, কিন্তু একই সময়ে আমাদের দেশের 75% গিগ কর্মী আর্থিক সমস্যার সম্মুখীন। গড়ে তারা প্রতি মাসে মাত্র 18,000 টাকা আয় করে। অবিরাম পরিশ্রম করার পরেও আধুনিক গিগ কর্মীরা জনপ্রিয় হওয়ার আগে আজকের ভিডিওতে বন্ধুরা চলো এই গিগ কর্মী পেশাটা গভীরভাবে বুঝে নেই। বন্ধুরা, গিগ শব্দটা GIG এর মানে হলো একটা অস্থায়ী চাকরি বা পারফরমেন্স এক। আধুনিক গিগ কর্মীরা জনপ্রিয় হওয়ার আগে সাধারণত সঙ্গীত শিল্পী আর কৌতুক অভিনেতারা এই শব্দটা ব্যবহার করত, কারণ এই পারফর্মিং আর্টিস্টদের কাজ এমন যেখানে তারা নিয়মিত বেতন পায় না, তারা আলাদা আলাদা পারফরমেন্সের জন্য টাকা পায়। যদি কোনো কৌতুক অভিনেতা কোনো কোম্পানিতে শো করে তাহলে সেটা তার জন্য একটা গিগ হয়, যার জন্য সে টাকা পায়। প্রথমবার গিগ শব্দটা ব্যবহৃত হয়েছিল একটা অস্থায়ী পারিশ্রমিক ভিত্তিক চাকরির অর্থে 1952 সালে, যখন এক প্রভাবশালী লেখক জ্যাক কেরুয়াক একটা নিবন্ধ লেখেন যেখানে তিনি লিখেছিলেন কিভাবে তিনি একটা গিগ পেয়েছিলেন রেলওয়েতে ব্রেকম্যান হিসাবে কাজ করার জন্য। আজকাল ফ্রিল্যান্সিং ও এই শ্রেণীর মধ্যে পড়ে। আসলে গত 4 বছরে কোভিডের পর থেকে আমরা গিগ ইকোনমিতে এক বিশাল বৃদ্ধি দেখেছি। এখন এই গিগ ইকোনমিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সার্ভিস ভিত্তিক গিগস আর অন্যটা হলো নলেজ ভিত্তিক গিগস। সার্ভিস দেওয়া হয় কম বা মাঝারি দক্ষতা কর্মীদের মাধ্যমে, যেমন ডেলিভারি এজেন্টরা, আর নলেজ দেওয়া হয় উচ্চ দক্ষতার চাকরিগুলিতে, যেমন কনসালটেন্ট আর ডেটা সায়েন্টিস্টরা। সার্ভিস কর্মীদের বলা হয় ব্লু কলার গিগ কর্মী আর নলেজ কর্মীদের বলা হয় হোয়াইট কলার গিগ কর্মী। কিন্তু সাধারণত যখন আমরা গিগ কর্মীদের নিয়ে কথা বলি তখন প্রথম শ্রেণীর কথাই বোঝানো হয়, সেই মানুষগুলো যারা কাজ করে উবার, ওলা, জোম্যাটো, সুইগি, আরবান কোম্পানি, পোর্টার, জেপ্টো এর মতো কোম্পানিতে। তাদের কাজ ডেস্ক জব থেকে একেবারেই আলাদা। আর যারা বাস্তব জীবনে এই ডিজিটাল প্ল্যাটফর্মের সার্ভিসগুলো ডেলিভার করে, এখন তাত্ত্বিকভাবে যদি দেখি সাধারণ চাকরির তুলনায় গিগ ইকোনমিতে অনেক সুবিধা আছে দুই পক্ষের জন্যই। কর্মী ও নিয়োগকর্তা ও কোম্পানিগুলোর জন্য কি সুবিধা আছে? তারা যখন ইচ্ছা কর্মী নিয়োগ করতে পারে আর যখন ইচ্ছা চাকরি থেকে সরিয়ে দিতেও পারে, কোনো চুক্তি থাকে না কর্মীর সঙ্গে। অন্যদিকে কর্মীদের জন্য সুবিধা হলো নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি। তারা যখন খুশি তখন কাজ করতে পারে, তারা যে কোম্পানির জন্য কাজ করতে চায় সেখানে করতে পারে, তাদের কোনো অফিসে যেতে হয় না, তারা যে কোনো জায়গা থেকে কাজ করতে পারে। যদি কখনো কাজ পছন্দ না হয় তাহলে সেটা ছেড়ে দিতে পারে। এমনকি তারা একই সময়ে একাধিক কোম্পানির জন্যও কাজ করতে পারে, যার মাধ্যমে তারা অতিরিক্ত টাকা উপার্জনের সুযোগ পায়। যদি তোমার একটা মূল চাকরি থাকে তাহলে তুমি এটি পার্ট টাইম জব হিসেবে করতে পারো। অতিরিক্ত সম্পূরক আয় করার জন্য এর এত সব সুবিধা আছে, শোনায় যেন অবিশ্বাস্য ভালো ব্যাপার। তাহলে তুমি হয়তো ভাবছো সমস্যা কোথায়? সমস্যা হলো বন্ধুরা, এইসব সুবিধা শুধু তথ্যের মধ্যে সীমাবদ্ধ। বাস্তবে কার্যক্ষেত্রে পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। নীতি আয়োগ এর 2022 সালের রিপোর্ট অনুযায়ী ভারতের দ্রুত বর্ধমান গিগ এর প্ল্যাটফর্ম ইকোনমিতে কোভিড মহামারীর আগে দেশে প্রায় 30 লক্ষ গিগ কর্মী ছিল, কিন্তু 2021 সালের মধ্যে এই সংখ্যা বাড়লো 7.7 মিলিয়নে। আর এই খাত এতটাই বাড়ছে যে 2030 সালের মধ্যে এর সংখ্যা পৌঁছাবে 23.5 মিলিয়নে।
অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউশন এর অনলাইন লেবার ইন্ডেক্স বলছে ভারতের অনলাইন শ্রম বাজারের ভাগ 24%। এর মানে এই দিক থেকে ভারত বিশ্বের 1 নম্বর দেশ। এতে আমরা কি শিখলাম? এটা আমাদের বলে যে আমাদের দেশের বেশিরভাগ মানুষ গিগ ইকোনমিকে বাড়তি অতিরিক্ত আয়ের উৎস হিসাবে দেখে না, বরং এটাকেই তাদের মূল চাকরি হিসাবে দেখে। আসলে ইপসোস রিসার্চ এর 2024 সালের সমীক্ষা অনুযায়ী দেশের 88% গিগ কর্মীর জন্য গিগ কাজই তাদের প্রধান আয়ের উৎস। ফ্লোরিস ভেঞ্চার এর সেপ্টেম্বর 2020 সালের গবেষণা অনুযায়ী লকডাউনের 6 মাস পর 90% গিগ কর্মী বলেছিল যে তাদের আয় কমে গেছে। 47% গিগ কর্মী ঋণ না নিলে তাদের খরচ চালাতে পারছিল না। কোভিডের সময় আমরা তাদের বলেছিলাম কোভিড যোদ্ধা, ফ্রন্টলাইন যোদ্ধা বা এমনকি লাইফলাইন যোদ্ধা। কিন্তু বেশিরভাগ মানুষ এই পেশায় এসেছিল বাধ্য হয়ে। দ্য লজিক্যাল ইন্ডিয়ান একজন গিগ কর্মী করণ সিং এর গল্প কভার করেছিল। করণ দিল্লির পশ্চিম বিহারে থাকতো আর সে ছিল একজন নির্মাণ শ্রমিক। যখন কোভিডের কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় তার কাছে খাবার, পানি বা রেশন পাওয়ার কোনো উপায় ছিল না। তার স্ত্রী আর 2 মেয়ে তার উপর নির্ভর করত, আর সংসার চালানোর চাপ ক্রমশ বাড়তে থাকলো। তারপর সে শুনলো জোম্যাটো এর একটা বিজ্ঞাপন, যেখানে লেখা ছিল নিজের সুবিধা মতো সময়ে কাজ করুন আর যত চান তত আয় করুন। করণ সেই কথাটা বিশ্বাস করলো আর ভাবলো এটাই হয়তো তার পরিবারের জন্য একটা নতুন শুরু হবে। সে একটা বাইক ভাড়া নিল, একটা ফোন কিনলো আর খাবার ডেলিভারি করতে শুরু করলো। কিন্তু শীঘ্রই বাস্তবতা তার সামনে স্পষ্ট হয়ে গেল। প্রথম মাসেই তার বাইকের ভাড়া, ফোন রিচার্জ আর পেট্রোলের খরচ মিলিয়ে সে যে টাকা আয় করেছিল তার বেশিরভাগটাই খরচ হয়ে যাচ্ছিল। তার উপরে কোম্পানির দেওয়া ইনসেনটিভও কমতে শুরু করলো। ডেলিভারির সংখ্যা যত বাড়ছিল পেমেন্ট তত কমে যাচ্ছিল। সে যতই পরিশ্রম করতে তার আয় ততই কমে যাচ্ছিল। প্রতিদিন 12 ঘন্টা কাজ করেও তার হাতে থাকতো মাত্র 300 থেকে 350 টাকা। এর মধ্যে ছিল না কোনো ছুটি, না ছিল কোনো বীমা, না ছিল মেডিকেল সুবিধা। একদিন ডেলিভারি দিতে গিয়ে করণের দুর্ঘটনা ঘটলো আর সে গুরুতর আহত হলো। কিন্তু কোম্পানি তার চিকিৎসার জন্য 1 পয়সাও দিল না, কারণ চুক্তিতে লেখা ছিল যে সে কর্মচারী নয় বরং একজন স্বাধীন ঠিকাদার, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। অর্থাৎ কোম্পানির কোনো দায়িত্ব নেই। এই গল্পটা শুধু করণ সিংয়ের নয়, এমন হাজারো গিগ কর্মীর গল্প এটা, যাদের পরিশ্রমে ইন্ডাস্ট্রি টিকে আছে। তুমি হয়তো ভাবছো তাহলে সরকার কিছু করছে না কেন? আসলে ভারত সরকার এখনো পর্যন্ত এই গিগ কর্মীদের কোনো নির্দিষ্ট আইনি সুরক্ষা দেয়নি। 2020 সালে একটা নতুন কোড আনা হয়েছিল, সোশিয়াল সিকিউরিটি কোড 2020। এর মধ্যে গিগ কর্মীদেরও প্রথমবারের মতো স্বীকৃতি দেওয়া হয়েছিল। মানে কাগজে কলমে সরকার গিগ কর্মীদের স্বীকার করেছে যে তারা দেশের শ্রম শক্তির অংশ। কিন্তু এই কোড কখনো পুরোপুরি কার্যকরী হয়নি। এর মানে গিগ কর্মীরা এখনো বীমা, পেনশন বা ন্যূনতম মজুরির অধিকার থেকে বঞ্চিত। 2022 সালে রাজস্থান সরকার ভারতের প্রথম রাজ্য হিসাবে প্ল্যাটফর্ম বেসড গিগ ওয়ার্কার ওয়েলফেয়ার অ্যাক্ট পাস করে। এই আইনের মাধ্যমে রাজস্থানে প্রতিটি গিগ কর্মীকে একটা ইউনিক আইডি দেওয়া হবে আর তাদের জন্য তৈরি হবে একটা সামাজিক নিরাপত্তা তহবিল। এই ফান্ডে টাকা দেবে গিগ প্ল্যাটফর্ম কোম্পানিগুলো নিজেরাই, প্রতি লেনদেনের একটি নির্দিষ্ট শতাংশ হারে। রাজস্থান সরকার এই পদক্ষেপের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, কিন্তু এই উদাহরণটা অন্য রাজ্যগুলো অনুসরণ করবে কিনা সেটা এখনো অনিশ্চিত, কারণ এখনো পর্যন্ত অধিকাংশ রাজ্যে গিগ কর্মীদের সুরক্ষার জন্য কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। যদি কোনো কাজ সংক্রান্ত দুর্ঘটনা ঘটে তাহলে কোম্পানির দায় থাকবে না এবং ট্যাক্স দেওয়া বা ন্যূনতম মজুরি প্রদানের দায়ভারও কোম্পানির নয়। অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের ফায়ার ওয়ার্ক রিসার্চ প্রজেক্ট 2022 অনুযায়ী ভারতের 11টি প্ল্যাটফর্ম অধ্যয়ন করা হয়েছে এবং এর কোনো প্ল্যাটফর্মই প্রমাণ করতে পারেনি যে তাদের গিগ কর্মীরা কমপক্ষে স্থানীয় জীবনযাত্রার মজুরি, লজিক্যাল লিভিং ওয়াজ কমপক্ষে স্থানীয় জীবনযাত্রার মজুরি পায়, সব কাজের খরচ মিটিয়ে। সেন্টার ফর লেবার স্টাডিজ, ন্যাশনাল ল স্কুল বেঙ্গালুরু আর মনফোর্ড সোশিয়াল ইনস্টিটিউট একটি যৌথ গবেষণা করেছে, যেখানে তারা হায়দ্রাবাদের ওলা এবং উবের ট্যাক্সি ড্রাইভারদের উপর মনোযোগ দিয়েছে। তারা কিছু চমকপ্রদ তথ্য পেয়েছে। যে টাকা একজন ড্রাইভার প্রতিদিন উপার্জন করে, গড়ে তার 40% শুধু পেট্রোল বা ডিজেল খরচেই চলে যায়। আর বেশিরভাগ ড্রাইভার গড়ে প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা কাজ করে। অর্থাৎ সমস্ত খরচ বিবেচনা করে তারা মুদ্রাস্ফীতি ধরা হলে যদি তারা মাত্র ন্যূনতম মজুরি উপার্জন করতে পারে তাহলে এই গিগ কর্মীরা অতিরিক্ত ঘন্টা কাজ করতে শুরু করে। এছাড়াও লক্ষ্য করার মতো বিষয়, এই কোম্পানিগুলো নিজেদের কিভাবে সংজ্ঞায়িত করে। তারা নিজেদের বলে টেক এগ্রিগেটর, মিডিয়েটর বা ফ্যাসিলিটেটর। তারা কখনো নিজেদের এমপ্লয়ার শব্দটি ব্যবহার করবে না।
কারণ এমপ্লয়ার এবং এমপ্লয়ি হলে আইনি সমস্যার সৃষ্টি হবে। যদি তারা এমপ্লয়ার হয় তাহলে অনেক খরচ বহন করতে হবে এবং তাদের কর্মীদের যত্ন নিতে হবে। তারা এই ঝামেলায় যেতে চায় না, তাই নিজেদের বলে টেক এগ্রিগেটর। এই কোম্পানিগুলো প্রায়ই দাবি করে যে তারা বাজারে বিপ্লব এনেছে মধ্যস্থতাকারীদের সরিয়ে দিয়ে। কিন্তু শুধু ভেবে দেখো বন্ধুরা, যা তারা আসলে করেছে সেটা হলো তারা নিজেই হয়ে গেছে মধ্যস্থতাকারী। প্রতিটি রাইড, ডেলিভারি বা সার্ভিসে তারা 15% থেকে 25% কমিশন চার্জ করে এবং তাই তারা হয়ে গেছে টেক ভিত্তিক মধ্যস্থতাকারী। আর যেহেতু আমরা এই টেক কোম্পানিগুলোর কথা বলছি, তাহলে জানা গুরুত্বপূর্ণ কিভাবে তাদের সফটওয়্যার বা অ্যালগরিদম আরো সমস্যা তৈরি করে। ফ্রন্টলাইন একটি আকর্ষণীয় কেস কভার করেছে একজন গিগ কর্মী অঙ্কুরের। তিনি প্রতিদিন 12-24 ঘন্টা কাজ করতেন, সপ্তাহে অন্তত 6 দিন। তিনি কাজ করতেন আরবান কোম্পানির ক্লিনার হিসাবে। তিনি প্রতিদিন দিল্লি এবং গুরগাঁওয়ের মধ্যে যাতায়াত করতেন এবং একদিন তিনি দুর্ঘটনার সম্মুখীন হন। এর কারণে তার জন্য নির্ধারিত কাজ এবং গিগগুলো বাতিল করতে হয়েছিল, কারণ তাকে চিকিৎসা করাতে হয়েছিল। পরের দিন যখন তিনি তার অ্যাকাউন্ট চেক করেন, তিনি দেখলেন যে আরবান কোম্পানি স্থায়ীভাবে তার অ্যাকাউন্ট ব্লক করেছে। যখন তিনি চেক করলেন, কারণ স্পষ্টভাবে লেখা ছিল মাসে 5টির বেশি কাজ বাতিল করার জন্য। এটা 5 দিনের কারণে ছিল না, শুধু 5টি গিগের জন্য। যেহেতু তিনি দুর্ঘটনার কারণে 5টি গিগ বাতিল করেছিলেন, তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্লক হয়ে যায়। অনেক গিগ কর্মী এই সমস্যার মুখোমুখি হন, যেখানে কোনো অপ্রত্যাশিত কারণে তাদের অ্যাপ বা আইডি অ্যাকাউন্ট নিষিদ্ধ বা বাতিল হয়ে যায়। এর পিছনের অনেক কারণ থাকতে পারে। যদি কেউ কোম্পানিতে কল করে তোমার বিরুদ্ধে অভিযোগ করে অথবা তোমার রেটিং কমে যায়, বাবু বন্ধুরা, যখন আমি তোমাকে গিগ ইকোনমির সুবিধাগুলো বলেছিলাম, কর্মীদের জন্য সবচেয়ে বড় সুবিধা ছিল যে তারা যখন খুশি তখন কাজ করতে পারে। কিন্তু যদি এমন নিয়ম থাকে যেখানে নির্দিষ্ট সংখ্যক কাজ প্রত্যাখ্যান করলে অ্যাপ থেকে তোমাকে সরিয়ে বা বাতিল করা হতে পারে, তাহলে সেই নমনীয়তার সুবিধা কোথায় থাকে? তো বন্ধুরা, আজকের ভিডিওতে অতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।